এবার অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিংহকে বিজেপির হয়ে ভোট করার পরামর্শ বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। বোলপুরে চাকরি চায় বাংলা কর্মসূচি থেকে পরামর্শ সৌমিত্র খায়ের। কাজল শেখ অনুব্রতকে বলবো জীবনে অনেক পাপ করেছেন, এবার সনাতনীদের হয়ে কাজ করুন, পরামর্শ সৌমিত্র খায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেও বিজেপির হয়ে ভোট করুন, চন্দ্রনাথ সিংহকে পরামর্শ সৌমিত্র খায়ের। অস্তিত্ব বজায় রাখতে হলে বিজেপির হয়ে কাজ করতে হবে, পরামর্শ বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11 মতো নোটা সিট জিতবো, এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভিশন, এটা আমাদের জিতবই। কাজল শেখই থাকুক, আর অনুব্রতকে বলবো জীবনে অনেক পাপ করেছেন, জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন, আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। চান্দবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম। আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। সৌমিত্র খায়ের এই বক্তব্য নিয়ে শাসক দলের কি প্রতিক্রিয়া শুনুন। সৌমিত্র খাও কি এক্সপেক্ট করেন তাদের হিসাবে আজকের দিনে যারা অপরাধী, তারা যাদেরকে অপরাধী বলে গণ্য করেন, সেই সমস্ত মানুষগুলো বিজেপির পক্ষে ভোট করালে তাদের পাপমুক্ত হয়ে যাবে, এটা বিজেপি মনে করে। তো এটাই তো থিওরি, এই থিওরিতেই তো বিজেপি চলছে। প্রয়াত অজিত পাওয়ার থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, রেড্ডি ব্রাদার্স থেকে, শুভেন্দু অধিকারী থেকে, হেমন্ত বিশ্ব শর্মা, প্রত্যেকে যাদের যাদের বিজেপি গালাগাল করতো, যাদের যাদের বিজেপি অপরাধী বলতো, চোর বলতো, খুনি বলতো, ডাকাত বলতো, তারা প্রত্যেকে বিজেপিতে যোগ দিয়ে বা বিজেপির সরকারে যোগ দিয়ে প্রত্যেকে দুধকা ধুলা হয়ে গেছেন, ওয়াশিং মেশিনে চান করেছেন। তো সেই ওয়াশিং মেশিনের জন্যই ওয়াশিং মেশিন ফর্মুলাতে সৌমিত্র খা নিজে যেহেতু শুদ্ধ একজন মানুষ, তিনি তার দলে আরো ভিড় বাড়াতে চাইছেন। কিন্তু উনি ভুলে যাচ্ছেন বীরভূমের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এবং অনুব্রত মণ্ডলের মতো একজন মানুষকে 2 বছরের কাছাকাছি জেলে রেখেও সেই মাটিতে তৃণমূল কংগ্রেসকে দমন করা যায়নি, বরং 2019-এর চেয়ে বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে। সৌমিত্র খা তিনি আরো অভিযোগ করেন যে জাতি নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত থেকে বাংলাকে আলাদা করতে চাইছেন তিনি। বীরভূম থেকে প্রতি মাসে 52 কোটি টাকা তোলা তোলে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন তিনি শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এতটাই জাতি নিয়ে রাজনীতি করেছেন যে তিনি সনাতনী সমাজকে ধ্বংস করছেন এবং মুসলিম সমাজকে ধ্বংস করছেন, যুব সমাজকে ধ্বংস করছেন। উনি ভারত থেকে আলাদা করতে চাইছেন, উনি তো পশ্চিমবাংলাকে আলাদা করতেই চাইছেন। ওনার তো ইচ্ছা আছে প্রধানমন্ত্রী হবার। তার ভাইপো হঠাৎ করে ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী হবার, আর ভাইপো এই বীরভূম থেকে প্রতি মাসে 52 কোটি টাকা তুলে নিয়ে যায়। 52 কোটি টাকা, 52 crores। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন তোলার যে অভিযোগ সৌমিত্র খা করছেন তার প্রমাণ দেখা, প্রমাণ দিতে না পারলে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। না, এই যে সৌমিত্র খা এই কথাটা বলেছেন, ওনার বিরুদ্ধে তো ডিফেমেশন কেস হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, আমরা দলীয় সমর্থকরাই তার বিরুদ্ধে করতে পারি। এই যে উনি বলছেন এত কোটি টাকা তোলেন, এর কি প্রমাণ আছে ওনার? উনি প্রমাণ দিতে পারবেন? প্রথম কথা, উনি যে দলের নেতার নেতৃত্বে দল করেন তাকেই বরং ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে। 2 নম্বর বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছে, এটা কে বলছে? সৌমিত্র খা বলছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে দেওয়া যায়? ভারতবর্ষের সরকার কি করছে? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 14 বছর আছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে গেছে? বরং পশ্চিমবঙ্গের যে ভূমির অংশ, ভারতবর্ষের যে ভূমির অংশ, ভারতের লস করে সেই ভূমি ছিটমহল চুক্তির বিনিময়ে বাংলাদেশের হাতে তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাতে 70% জমি ভারতের গেছে, কিন্তু ভারত পেয়েছে তার বিনিময়ে 30%। তাহলে ভারতবর্ষের জমিকে আসলে বাংলাদেশ কাজ করেছে, এই নরেন্দ্র মোদী করেছেন, এই ভারত সরকার করেছেন। সৌমিত্র খা এসব বলে 19 কাটিয়েছেন, লাভ হয়নি, 21 কাটিয়েছেন, লাভ হয়নি, 24-এও লাভ হয়নি, 26-এ একই ক্যাসেট বাজাচ্ছেন, লাভ হবে না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক দরজা শোনা যাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তায়। এখন ক্রাইম রেটটা যদি আগে 100 থাকতো, তাহলে এখন ক্রাইম রেট হচ্ছে 2-3% ম্যাক্সিমাম। প্রতিদিন তৃণমূলের মদতে তাদের খুন সন্ত্রাস চলছে। কি বলছেন এখানকার মানুষজন সোচ্চারে? তারা কি বা বলছেন ফিস ফিস করে? শোনার চেষ্টা করব সেই সব কিছুই, কান পাতবো ব্যারাকপুর অঞ্চলে। তাহলে চলুন ঘুরে দেখি ব্যারাকপুর।
উন্নয়ন তো নেই, উন্নয়নের নামে চুরি জোচ্চুরিটা বজায় রয়েছে। যে কোনো কাজ করতে গেলে যে কোনো গুন্ডার সাহারা নিতে হবে, ব্যারাকপুর অঞ্চলে আনা নেতার সাহারা নিতে হবে। কিছু না করতে পারলে তাহলে পুলিশ দিয়ে আপনাকে জেল খাটতে হবে। এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো। ব্যারাকপুর অঞ্চলে তো সেরকম কিছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ আছেই। ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা, আর এই দুই পৌরসভার যত ওয়ার্ড আছে সেই সবকটিই কিন্তু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। গত বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী, পেয়েছিলেন প্রায় 69,000 ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্ল, তিনিও পেয়েছিলেন 59,000-এরও বেশি ভোট। রাজ চক্রবর্তীকে এখানে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায়, সাধারণ মানুষ নিজের দুঃখ দুর্দশার কথা বলার জন্য রাজ চক্রবর্তীকে পান না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য 365 দিন ভাবে এবং নানা রকম ভাবে মানুষের পাশে থাকে। ব্যারাকপুর অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল ডেড বডি বলা হচ্ছে, কাদের ওপর দায় চাপাবেন? অবশ্যই তৃণমূল। সরকারি দল যারা আছে দায় তো অবশ্যই তাদের উপরে বর্তাবে। সবাই মিলে এটা করেছে, শুরু করেছে সিপিএম, তারপরে বিজেপি। তৃণমূলের যিনি বিধায়ক, তার নেতৃত্বে যারা এখন কাউন্সিলর হয়েছে তার একটা বড় অংশ সমাজ বিরোধী। মানুষের হাতে কাজ নেই বলে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ক্রিমিনালাইজেশন বাড়ছে। অনেকটা কন্ট্রোল, অনেকটাই ক্রাইম রেট কমেছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজির সংগ্রামকে নিয়ে এগোচ্ছি। ব্যারাকপুর অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের প্রভাব আছে? চারিদিকে ছড়িয়ে রয়েছে তোলাবাজি আর দাদা। এখানে গুন্ডা মাফিয়া রাজ চলে। 15 বছর ধরে ব্যারাকপুরটা করাপশনে ভরে গেছে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। তৃণমূল মদত দিয়েছে। এখন অনেক বেটার, অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ। মানুষ যখন দেখে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তখন তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামাই উচিত। দাদা 10 টাকার বাদাম দেবেন তো? এই এসআইআর কিন্তু জনসমক্ষে এসছে এবং মানুষ ভীষণভাবে হ্যারাস হচ্ছে। আমরাও তো বলছি মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। অহেতুক মানুষকে হয়রানি করবে সে যেই করুন না কেন, আমরা রাজনৈতিক দল হিসেবে সেটাকে কখনো মান্যতা দিতে পারি না। সব ঢপবাজি, সোশ্যাল মিডিয়ার পলিটিক্স ওরা করে। বেসিক্যালি ওদের কোনো কাজ নেই মানুষকে বিচলিত করা, মানুষকে বিব্রত করা। এটা কিন্তু একটা ব্যাড ডিমার্কেশন হবে। 2011 থেকে টিল আজকের ডেট অব্দি অন্তত বিগত 14-15 বছরে ব্যারাকপুর একটা জঞ্জালযুক্ত শহর হয়ে গেছে। এডুকেশন ফিল্ড এবং যে সমস্ত সেক্টরগুলো আছে যেখানে কিন্তু ম্যান পাওয়ারটা লাগেই, সেক্ষেত্রে সেই কর্মসংস্থানগুলো তো রয়েছে। আগের বছরের ডিসেম্বর মাসে প্রায় 4খানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়ে দায় কাদের ওপর বর্তায় বলে আপনার মনে হয়? সম্পূর্ণটা এই রাজ্যের শাসক দল যারা, যেখানে কলকারখানার জমি পাচ্ছে সেখানটা রিয়েল এস্টেটের প্রজেক্ট করবে, পয়সা কড়ি কামাবে। কেন্দ্রীয় সরকারও এর জন্য দায়ী, এর জন্য আমাদের রাজ্য সরকারও দায়ী। শ্রমিকদেরকে ডিপ্রাইভ করে, মালিকদের সাথে একটা গোপন আতাত করে শাসক দলের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত। মোদি আর দিদির সেটিং সমস্তটা মালিকদের স্বার্থে। যখন নির্বাচন আসে তখন এরা বলে চটকল খুলে দেবো, আর তারপরে সব চটকলগুলো বন্ধ হয়ে যায়। সিপিএম এর সময় এদেরকে ডেট করে দেওয়া হয়, তারপরে আরো বেশি শেষ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা পাটের দাম বাড়িয়ে দিয়েছে। একটাই ইস্যু দুর্নীতি। ইন্টারনাল অনেক রকম কারণ হতে পারে, সেই কারণগুলো সব জট খুলে যাবে। আগামীতে কিন্তু সবকিছুই চালু হবে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। রাস্তা প্রচন্ড আগের থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে, আমরা সেফটি আছি। আগে যে অভাবটা ছিল সোসাইটিতে, আজকে কিন্তু সেই অভাবটা নেই। ব্যারাকপুরকে এইভাবে আর কেউ চিনতে পারে না। ব্যারাকপুরকে সবাই বললেই বলে এ তো বোমগুলির ব্যারাকপুর। এখনকার যারা পলিটিক্যাল দায়িত্বে রয়েছে তারা কেউ ওখানে ক্রাইম চায় না, তারা চায় শান্তি। আমরা আতঙ্কিত আশঙ্কিত না, আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত। কলে জল আসবে কিনা আমি জানি না, কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে এলে জিভে জল অবশ্যই আসবে, আসতে বাধ্য। কারণ আমি এই মুহূর্তে আছি বিরিয়ানির রাজধানী ব্যারাকপুরে, আর আমি নিজেকে আজ প্রমিস করেছি কাজ না মিটিয়ে কিন্তু বিরিয়ানি আমি খাবো না। তাহলে চলুন, বলেছিলাম কাজের শেষে বিরিয়ানি খাবো। আমি আবার কথা রাখতে খুব ভালোবাসি, বিশেষ করে খাবার সংক্রান্ত কথা দিলে তো আমি রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার একটা বিশেষ কারণ আছে, জানেন? কারণটা হচ্ছে যেহেতু আজ আমি একজন সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় ছাড়িয়ে আজ আমি একজন সাংবাদিক, তাই আমি খবর নিতে এসেছিলাম যে বিরিয়ানি হওয়ার আগে ঘি ঢালা হয় না বিরিয়ানি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর দিয়ে হাত ঘুরিয়ে ঘি ঢালতে হয়। এই খবরটা আমি আলটিমেটলি পাইনি, কিন্তু আপনাদের আজকে আমি প্রচুর খবর দিয়েছি। আশা করি আপনারা সেই খবরগুলো শুনে একটু হলেও ইনফরমেশন পেয়েছেন। তাহলে এবার আমি চলে যাচ্ছি না, এখানে তো থাকতেই হবে। বিরিয়ানিটা নাহলে কে শেষ করবে বলুন? ওটা আমায় করতেই হবে, কিছু করার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।